জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সাথে আছি আমি মুন্নাফ রশিদ। ব্যাংকিং খাত, বাণিজ্য, বিনিয়োগ, ডিজিটাল অর্থনীতি, অবকাঠামো সহযোগিতা, দুর্যোগ ব্যবস্থাপনা সহ বাংলাদেশ ও চীনের মধ্যে ২১টি সমঝোতা স্মারক সই হয়েছে। সকালে বেইজিংয়ের গ্রেট হলে উচ্চ পর্যায়ের বৈঠকে দেশের মধ্যে সমঝোতাগুলো হয়। এর আগে সকালে প্রধানমন্ত্রী বেইজিংয়ের গ্রেট হলে পৌঁছালে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠকে ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ সহযোগিতা জোরদার, বাংলাদেশ চীন মৈত্রী সেতু সংস্কার, চায়না ন্যাশনাল ফাইন্যান্সিয়াল রেগুলেটরি অ্যাডমিনিস্ট্রেশন এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে ব্যাংকিং ও ইন্স্যুরেন্স রেগুলেটরি সংক্রান্ত ২১টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া দ্বিপাক্ষিক বিনিয়োগ, ডিজিটাল নেটওয়ার্কের আধুনিকীকরণ, ডাবল পাইপলাইন প্রকল্পের ট্রায়াল রান সমাপ্তি সহ ৭ বিষয়ে ঘোষণাপত্র হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল মুক্ত বাণিজ্য চুক্তির যৌথ সম্ভাব্যতা সমীক্ষা যাচাই। চীনের প্রধানমন্ত্রীর সাথে রোহিঙ্গা সমস্যা সমাধানে তাদের সহায়তা কামনা করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী চায়নার সাথে যে আমাদের ট্রেড গ্যাপ আছে সেটি কমানোর উপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন এবং সেই ক্ষেত্রে চাইনিজ প্রধানমন্ত্রীও বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির কথা তিনি বলেছেন এবং এই ক্ষেত্রে তারা যে আম আমদানি করতে যাচ্ছে সেটি বলেছেন এবং একই সাথে আমাদের কাঁঠাল এবং পেয়ারা এই দুটি পণ্য কৃষি পণ্য আমদানি করার ব্যাপারে তারা পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন বলে জানিয়েছেন এবং অন্যান্য আইটেম যেমন আমাদের লেদার প্রোডাক্ট, জুট প্রোডাক্ট, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস, সিরামিক প্রোডাক্টস ও অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যাতে এখানে আমদানি হয় সেটার উপর মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্ব আরোপ করেছেন এবং তারাও আগ্রহ ব্যক্ত করেছেন যে বাংলাদেশ থেকে আরও অধিক পরিমাণ পণ্য আমদানি করা হবে এবং চাইনিজ প্রধানমন্ত্রী বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য আরও বেশি স্কলারশিপ দেওয়ার কথা ঘোষণা করেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রধানমন্ত্রীর চীন সফর। বিকেলে চীনের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠক করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মিয়ানমার ইস্যুতে প্রয়োজনে সেই দেশের সরকার ও আরাকান আর্মির সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট। বাংলাদেশকে বিনা সুদে ঋণ সহ আর্থিক খাতে সহযোগিতা করার জন্য শিগগিরই প্রতিনিধি দল পাঠাবে দেশটি। বাংলাদেশের সুনীল অর্থনীতিতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে পায়রা বন্দর সহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের বিনিয়োগ প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা বেইজিং সরাসরি বিমান চলাচলের ব্যাপারেও আলোচনা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি তিনি বলেছেন যে আমি জানি যে তোমরা মায়ানমারের থেকে বিতাড়িত লক্ষ লক্ষ রোহিঙ্গাকে তোমাদের দেশে আশ্রয় দিয়েছো এবং এটি একটা বার্নিং ফ্যাক্টর, বার্নিং ইস্যু তোমাদের জন্য। আমরা এটি সমাধানকল্পে আমরা সর্বতোভাবে তোমাদেরকে সহায়তা করব। চাইনিজ প্রেসিডেন্ট তার বক্তব্য যেটি বলেছেন, তারা বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায়, উন্নয়ন অগ্রগতিতে অব্যাহতভাবে সহযোগিতা করে যাবে। বাংলাদেশকে গ্রান্ট এবং ইন্টারেস্ট ফ্রি লোন, কনসেশনাল লোন এবং কমার্শিয়াল লোন, এই 4 খাতেই চায়না সহযোগিতা করবে। বৃহস্পতিবার বিকেল থেকে আবারও বাংলা ব্লকেট পালনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা পদ্ধতিতে স্থায়ী সংস্কার না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। বাংলা ব্লকেটের তৃতীয় দিনে সকাল সন্ধ্যা অবস্থান কর্মসূচি পালন করেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। সকাল 10টায় মিছিলের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগের শিক্ষার্থীরা যুক্ত হন কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে। ধীরে ধীরে আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়ে ঢাকার বিভিন্ন প্রান্তে। সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা, সাথে যুক্ত হয় বাংলা কলেজ, ইডেন কলেজ সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। একইভাবে মহাখালীর রেল ক্রসিং অবরোধ করেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি, কোটা নিয়ে হোক স্থায়ী সমাধান। এখন ডিপার্টমেন্ট
সেখান থেকে এটা স্বীকৃতি দিচ্ছে যে যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানা হবে আমরা ক্লাস পরীক্ষা সবকিছু বয়কট করছি। হাইকোর্টের আপিল বিভাগে যে রায় দেখ না কেন, আমাদের দাবি হচ্ছে সরকারি চাকরি সকল গ্রেডেই অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে। যতদিন না পর্যন্ত কোটার স্থায়ী সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত আমরা ছাত্র সমাজ রাজপথে থাকবো। যে সরকারের নির্বাহী বিভাগ থেকে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে, নির্দেশনা আসতে হবে যে একটি কমিশন গঠন করে একটি সম্পূর্ণ এবং স্থায়ী সমাধানের দিকে সরকার এই কোটা ব্যবস্থাকে নিয়ে যাবে। এর আগে সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায়ের ওপর 1 মাসের স্থিতাবস্থা দেন আপিল বিভাগ। ফলে 2018 সালে সরকারের দেয়া কোটা বাতিলের প্রজ্ঞাপন বহাল হলো। শুনানি শেষে বুধবার দুপুর 12টার দিকে এই আদেশ দেন আপিল বিভাগ। একই সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলন ছেড়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এজন্য উপাচার্যদের ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। শুনানিতে প্রধান বিচারপতি বলেন, রাজপথে আন্দোলন করে আদালতের কোনো আদেশ বদলানো যায় না। কোনো বক্তব্য থাকলে শিক্ষার্থীদের আদালতে আসার পরামর্শ দিয়েছেন। পরে অ্যাটর্নি জেনারেল গণমাধ্যমকে জানান, সর্বোচ্চ আদালতের আদেশের পর আন্দোলন করার যৌক্তিকতা নেই। চলমান চাকরির পরীক্ষায় কোটা প্রয়োগ করা হচ্ছে না। এই স্থিতি অবস্থার পরে দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টও স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে, বাতিল থাকবে। তার মানে হচ্ছে 18 সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। আন্দোলনকারীদের ব্যাপারে আদালত বলেছেন তাদেরকে ঘরে ক্লাসে ফিরে যাওয়ার জন্য শান্তিপূর্ণ ব্যবস্থা বজায় রাখার জন্য ভাইস চ্যান্সেলরদেরকে বলেছেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা। তো আদালত উভয় পক্ষকে শুনানি করে ওনারা স্ট্যাটাসকো দিয়েছেন সাবজেক্ট ম্যাটারে, অর্থাৎ এখন যে অবস্থায় যে আছে সেই অবস্থায় থাকবে। যেই কোর্টে যে চাকরিগুলো যেগুলো চলমান আছে সেগুলো যেই অবস্থায় ছিল সেগুলো সবই ঠিক থাকবে এটা। আর এখন এই স্ট্যাটাসকোর কারণে হাইকোর্টের রায়টা এখন আর হচ্ছে না, এখন ওনাদের স্ট্যাটাসকোটাই কার্যকর হবে, বহাল হবে। এবং সুপ্রিম কোর্ট একটা কথা বলছেন, তাদের যদি কোনো গ্রিভান্স থাকে তারা যেন এখানে এসে পক্ষ হয়ে তারা বলতে পারে, সেটাও কিন্তু তাদের আদেশে এটা আছে। অতএব এখন আর কোনো যৌক্তিক তাদের কোনো কারণ নেই, তারা অবশ্যই এটা বন্ধ করে তাদের অবস্থানে ফিরে যাওয়া উচিত। কারণ তাদের কোনো আন্দোলন আর করার এবং জনদুর্ভোগ বাড়ানোর কোনো যৌক্তিক কারণ এখন আর নাই। মানুষের দুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহার করে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানান তিনি। কোটার পক্ষে তো আমরা অবস্থান নিই, এখন আমাদের অবস্থান হচ্ছে দেশের সর্বোচ্চ আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আদালতের সিদ্ধান্তই এখন হবে চূড়ান্ত। আমরা আশা করি আদালত বাস্তবসম্মত রায় দিয়ে সিদ্ধান্ত নেবেন, এটাই আমাদের কথা। বাংলাদেশের চাহিদা ও নিজস্ব পলিসি অনুযায়ী অর্থায়নে সহযোগিতা পরিকল্পনা সংশোধন করছে জাপান। কথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। বুধবার পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি। বৈঠক শেষে মন্ত্রী বলেন, নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নে কারিগরি সহায়তা চাওয়া হয়েছে। সরকারি ব্যয়ের দক্ষতা বাড়াতে দ্বিতীয় ধাপে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে জাপানকে। এ সময় জাপানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ কান্ট্রি অ্যাসিস্ট্যান্স প্ল্যান রিভিউ করছে জাপান। এলডিসি উত্তরণ ও 2041 সালে উন্নত দেশের লক্ষ্য পূরণে কোন কোন জায়গায় বাংলাদেশকে সহায়তা করা যায় তার পরিকল্পনা করছে জাপান। এদিকে পরে আইএমইডি ও বিপিএ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতের সময় পরিকল্পনা মন্ত্রী জানান, বিদেশি ঋণের নির্ভরতা কমাতে হবে, যতটুকু দরকার ততটুকুই নিতে হবে। প্রকল্পের সব অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে নির্দিষ্ট সময়ে প্রকল্প শেষ করারও কথা বলেন মন্ত্রী। ভবিষ্যতের জন্য আমি যেটা সাজেস্ট করার জন্য অ্যাগ্রি করেছেন যে আমরা টেকনিক্যাল লেভেলে একটু বসি, আমাদের যারা বিশেষজ্ঞ আছেন তাদের দু একজন বিশেষজ্ঞ নিয়ে আমরা বসে বিস্তারিত আলোচনা করে আমরা একটা ফর্মুলা তৈরি করি যে কীভাবে আগামী দিন আমরা এগোতে পারবো। এটা ওনারা একমত হয়েছে যে হ্যাঁ এটাই ভালো হবে।
আমরা সবাই বসে একত্রে বসে আলাপ আলোচনা করি। We discuss not the specific items, specific issues, but rather we exchange our views on how we should plan for the future. চট্টগ্রামে বদ্দরহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের 3টি গার্ডার ধসে 13 জন নিহতের ঘটনায় 8 আসামির 7 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে 3 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। দুপুরে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়া এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে সিডিএর গাফিলতিকে দায়ী করেন আদালত। 2012 সালের 24 নভেম্বর সন্ধ্যায় হঠাৎ ধসে পড়ে নির্মাণাধীন ফ্লাইওভারের 3টি গার্ডার। এতে চাপা পড়ে প্রাণ হারান 13 জন, আহত হন অন্তত 25 জন। এ ঘটনার দুদিন পর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আখতার অ্যান্ড পারিসা ট্রেন্ড অ্যান্ড পরামর্শক প্রতিষ্ঠান সহ 25 জনকে আসামি করে চান্দগাঁও থানায় মামলা করে। পরের বছর সিডিএ কর্মকর্তা কর্মচারীদের বাদ দিয়ে 8 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ, যেখানে 304 ও 338 ধারায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়। মামলায় 28 সাক্ষীর মধ্যে 22 জন সাক্ষ্য দেন, আর আসামি পক্ষের সাফাই সাক্ষ্য দেন 7 জন। 304-এর কয়ে দিয়েছেন 5 বছরের এবং 338 ধারায় দিয়েছেন 2 বছরের এবং 3 লক্ষ টাকা জরিমানা করেছেন প্রত্যেকটা আসামিকে। আগামী দিনে প্রত্যেকটা কাজ যাতে ওরা সতর্ক হয়, এই ধরনের অবহেলা যাতে জনিত কারণে যাতে এই ধরনের দুর্ঘটনা না হয়, এই জন্য তাদেরকে সতর্ক করার একটা বড় ধরনের একটা মেসেজ। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। অংশীজনদের অবহেলার কারণেই ডেঙ্গু পুরোপুরি নির্মূল সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নুর তাপস। বুধবার সকালে দক্ষিণ সিটির শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনার সময় এ কথা বলেন তিনি। মেয়র বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ও বিশেষ মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে। ঢাকা দক্ষিণের অধীনে যে কোনো প্রতিষ্ঠানকে এডিস মশা নিধনে সব ধরনের সহায়তা দিতে সিটি কর্পোরেশন প্রস্তুত বলেও জানান মেয়র তাপস। উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের অধীনে যে নির্মাণাধীন ভবন রয়েছে, শিক্ষা ভবন রয়েছে, সেটা কিন্তু বেহাল অবস্থা। কর্তৃপক্ষ সংস্থাগুলো রয়েছে, বিশেষ করে যাদের নির্মাণাধীন ভবনগুলো রয়েছে, তারা যদি এগিয়ে না আসে, তারা যদি দায়িত্বশীল ভূমিকা পালন না করে, আজকে এখানে এসে আপনারা সরেজমিন দেখেছেন যে কি অবহেলা, গাফিলতি, দায়িত্বহীনতা, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশ উৎপাদনকারী না হয়েও মাদক চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান ঠেকাতে হবে, আর এ বিষয়ে সরকারের দায়িত্ব এড়ানোর সুযোগ নেই বলে মনে করেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। সিডাপ মিলনায়তনে মাদকাসক্তি নিয়ে এক আলোচনায় বক্তারা বলেন, যারা মাদক ব্যবসা করেন তারা ধরাছোঁয়ার বাইরে থাকেন। মাদক ব্যবসায়ী এক একজন আসামির নামে 20 থেকে 22টি পর্যন্ত মামলা থাকে, তবে জামিনে বেরিয়ে তারা একই কাজে জড়িত হয়। এছাড়া মাদকাসক্তি প্রসারের কারণ হিসেবে সমাজে মানুষের অসচেতনতা ও কুসংস্কারকে দায়ী করেন মনোরোগ বিশেষজ্ঞ ও আলোচকরা। ড্রাগের সোর্সটাকে, ড্রাগস ইজ নট প্রডিউসড ইন বাংলাদেশ, ইট ইজ ট্রাফিকিং ফ্রম দ্য আউটার অফ দ্য বর্ডার। তো সে বর্ডার আমরা কেন করি না? এখন আমরা কেন করতে পারছি না? হু উইল ডু? এখন আপনি আমাকে এই প্রশ্ন করলে এটার উত্তর না দিয়ে আমাকে হাত তোলা ছাড়া কোনো উপায় নেই, কারণ আই কুড নট সে এনিথিং এলস, বাট ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি। এখন রেসপন্সিবিলিটি আমাকে নিতে হবে। টাঙ্গাইলের চারাবাড়ি তোরাবগঞ্জ ধলেশ্বরী নদীর উপর নির্মিত সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়ক ধসে জেলা সদরের সঙ্গে 5টি ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বুধবার ভোরে হঠাৎ সড়ক ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পড়েন এসব এলাকার লক্ষাধিক মানুষ। স্থানীয়রা জানান, সদর উপজেলার চরাঞ্চলের কাতুলি, হুগড়া, কাকুয়া, মাহমুদনগর ও নাগরপুরের ভাড়রা ইউনিয়নে যাতায়াতের জন্য 2006 সালে 170.642 মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ করে এলজিইডি।
এরপর থেকে অবৈধ ড্রেজিংয়ের ফলে কয়েকবার পূর্ব ও পশ্চিম তীরের অ্যাপ্রোচ ধসে যায়। তাৎক্ষণিকভাবে বালুর বস্তা ও লোহার পাত দিয়ে সাময়িক সংস্কার করা হলেও বুধবার সড়কটি পুরোপুরি ধসে যায়। এমন অবস্থায় জনদুর্ভোগ লাঘবে জরুরি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। চাঁদপুরে প্রথমবারের মতো আধুনিক ফ্ল্যাট উপহার পাচ্ছেন হরিজন সম্প্রদায়ের ৮৮টি পরিবার। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার ও ইউএনডিপির অর্থায়নে এই ফ্ল্যাট তৈরি করা হয়। ২০২৩ সালে সরকার ও ইউএনডিপির অর্থায়নে শহরের স্বর্ণখোলা রোডে শুরু হয় ৫ তলা ২টি ভবন নির্মাণের কাজ। প্রায় ২৫% জমির ওপর নির্মাণ করা এই ভবন বানাতে খরচ হয়েছে ১১ কোটি টাকা। এছাড়া শিগগিরই নতুন আরও একটি ভবন নির্মাণের কাজ শুরু হচ্ছে। এতে নতুন প্রজন্ম সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে বলে বিশ্বাস হরিজন পল্লীর বাসিন্দাদের। আর জায়গা স্বল্পতা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিটি মেয়র। এখন চারদিকে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আলোচনায় কোনো বিষয়ে মতবিরোধ তৈরি হয়নি দাবি ক্রেমলিনের। চলতি সপ্তাহে ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি শিশু হাসপাতালে হামলার ঘটনায় সমালোচনা করেন মোদি। সেই সঙ্গে দুই দেশের প্রতিনিধিদের পূর্ব নির্ধারিত একটি বৈঠকও বাতিলের খবর আসে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, রুশ ও ভারতীয় প্রতিনিধিদের মধ্যে অধিবেশন বাতিল করার সিদ্ধান্ত দেওয়া হয়েছিল সময়সূচির কারণে। পরবর্তীতে পুরো অধিবেশনটি সম্পন্ন করা হয়। এর সঙ্গে অন্য কোনো কারণ জড়িত নেই। রাশিয়ার বিরোধী নেতা প্রয়াত অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়াকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে মস্কোর একটি আদালত। চরমপন্থী সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তারের আদেশ দেওয়া হয়। ইউলিয়া বর্তমানে রাশিয়ার বাইরে আছেন। তার অনুপস্থিতিতেই আদালত তাকে ২ মাসের কারাদণ্ডের আদেশ দেয়। রাশিয়ার মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে ইউলিয়াকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রতিক্রিয়ায় সমর্থকদের উদ্দেশ্যে ইউলিয়া বলেন, আদালতের নির্দেশের দিকে মনোযোগ না দিয়ে পুতিনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে, কারণ রুশ প্রেসিডেন্ট পুতিন একজন খুনি ও যুদ্ধাপরাধী। গত ফেব্রুয়ারিতে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে কারাবন্দী অবস্থায় মারা যান অ্যালেক্সি নাভালনি। ইউলিয়ার দাবি, পুতিনের নির্দেশে তার স্বামীকে হত্যা করা হয়েছে, যদিও সব অভিযোগ অস্বীকার করেছে ক্রেমলিন। যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইউক্রেনকে অতিরিক্ত বেশ কয়েকটি কৌশলগত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে শুরু হওয়া ন্যাটোর ৭৫তম বার্ষিকী উদযাপন ঘিরে আয়োজিত সম্মেলনের স্বাগত বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও জোটের শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ন্যাটো এবং আন্তর্জাতিক স্থিতিশীলতার গুরুত্বের উপর জোর দিয়েছেন বাইডেন। এমনকি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সাথে সম্পর্ক গভীর করার জন্য কিয়েভে ন্যাটোর একজন জ্যেষ্ঠ প্রতিনিধি নিয়োগ করা হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যাক সুলিভান। ন্যাটোর এবারে সম্মেলনটি বাইডেনের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে রূপ নিয়েছে, কারণ নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে দেশ ও বিদেশের মিত্রদের কাছে নিজের নেতৃত্ব প্রমাণের এটি বড় সুযোগ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ২৭ জুন ৮১ বছর বয়সী ডেমোক্র্যাট নেতা বাইডেন রিপাবলিক নেতা ডোনাল্ড ট্রাম্পের কাছে বিতর্কে তার হতাশাজনক পারফরমেন্স করায় দলের মধ্যে তাকে নিয়ে উদ্বেগ বেড়েছে। Good afternoon. So it's a particular pleasure to be here with the latest star recruit of the Washington Nationals baseball team. হারিকেন বেরিলের আঘাতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন
কয়েক লাখ মানুষ। এর মধ্যে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে টেক্সাসে। বিদ্যুৎ না থাকায় তেল আর গ্যাসের জন্য বাসিন্দাদের অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এখন ঝড় অগ্রসর হচ্ছে উত্তর দিকে। বিভিন্ন অঙ্গরাজ্যে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। হিউস্টনে বাড়িঘর, রাস্তাঘাট, যানবাহন চলে গেছে পানির নিচে। ক্যাটাগরি 1 হারিকেন বেরিল সোমবার আঘাত হানে টেক্সাসে। এর আগে মেক্সিকো আর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আঘাত হানে ক্যাটাগরি 5-এর হ্যারিকেন বেরিল। বেতন আর সুযোগ সুবিধা বাড়ানোর দাবিতে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্সের শ্রমিক ইউনিয়নের 30,000 সদস্য বিক্ষোভের ডাক দিয়েছেন। দক্ষিণ কোরিয়ায় কর্মরত স্যামসাং ইলেকট্রনিক্সের মোট কর্মীর বেশিরভাগই অংশ নিয়েছেন বিক্ষোভে। সোমবার শুরু হওয়া এই বিক্ষোভ চলবে বুধবার পর্যন্ত। ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট জানান, এ কারণে চিপ উৎপাদন ব্যাহত হচ্ছে। মূলত বেতনসহ আনুষঙ্গিক সুযোগ সুবিধা বাড়াতে এই বিক্ষোভের ডাক দিয়েছেন শ্রমিকরা। এই বিষয়ে স্যামসাং কর্তৃপক্ষ বলছে, স্বাভাবিক আছে উৎপাদন কার্যক্রম। শ্রমিক ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসবে বলেও জানায় কর্তৃপক্ষ। তবে ইউনিয়ন জানায়, স্যামসাং কর্তৃপক্ষের আলোচনার কোনো আগ্রহ নেই। বিশ্বের বৃহত্তম মেমোরি চিপ, স্মার্টফোন আর টেলিভিশন প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্স। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।